টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে যমুনার পানি বিপদসীমার উপরে। বগুড়া ও জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। মৌলভীবাজারের পানি কিছুটা কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা, ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 18 বছরেও বাস্তবায়ন হয়নি মাস্টার প্ল্যান। পরস্পরকে দুষছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। দায় এড়ানোর চেষ্টা মেয়রের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ সহ 90 জেএমবির 4 সদস্য গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবিতে। এবং দিন দিনই কমছে বিপিসির এলপি গ্যাস সরবরাহ। কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ইমদাদুল হক। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরবাড়ি ও পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বগুড়ার নদী তীরবর্তী মানুষ। খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন তারা। গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে চন্দনবাইশা, কুতুবপুর ও কামালপুর ইউনিয়ন সহ 22টি গ্রাম। পানির জন্য আমরা এখন আমরা ঘর ভাঙে নিয়েছি, নৌকা দিয়ে আবার নিয়েছি রাস্তা দিয়ে। আমরা গরিব মানুষ, মানে এরকম করে কত কালে এরকম বাঁধের উপর দিয়ে আশ্রয় নিয়ে থাকবো। বাসস্থান নাই এবং কোনো জায়গা নাই, বাঁধের উপরে আশ্রয় নেওয়ার মতন তেমন কোনো জায়গা নাই। প্রায় 3000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 2500 পরিবার বাঁধের উপরে আশ্রয় নিছে, 500 পরিবার চরেতে আছে, উঁচু স্থানে আশ্রয় নিছে। এদিকে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নের চরাঞ্চল সহ 35টি গ্রামে যমুনার পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 25,000 পরিবার সরকারি সাহায্য কামনা করেছেন। গরু বাছুর মানুষজন চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, বাজার করা মুশকিল। কাম কাজের কষ্ট, খানা দানার কষ্ট আছে, পানি বৃদ্ধি বেশি পাইতেছে। চেয়ারম্যান মেম্বাররা আসো না, খোঁজ খবর নেন। 15,000 পানিবন্দী মানুষ হয়েছে, আর এখন বন্ধু কোনো সরকার থেকে কোনো অনুদান সরকারের লোক আমাদের ইউনিয়নে ঢুকে নেই। এছাড়া সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বেড়ে গিয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এদিকে পানিতে চৌহালি উপজেলা রক্ষা বাঁধ ভেঙে 60 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দুদিনে কয়েক সেন্টিমিটার পানি কমলেও তাতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলায়। পানিতে তলিয়ে রয়েছে বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। আঞ্চলিক মহাসড়ক পানিতে ডুবে থাকায় জেলা শহরের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়নি। এর মাঝে দুর্গত এলাকায় খাদ্যের জন্য চলছে হাহাকার। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। এই বাড়িগুলোতে বসতি ছিল, কিন্তু হঠাৎ করে আসা ঢল সবকিছু তছনছ করে দিয়েছে। হাওরের ঢেউ ভেঙে নিয়েছে ঘরের বেড়া। এখন ছেলে সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেছেন এসব বাড়ির বাসিন্দারা। বাড়িহারা অনেক হতভাগার মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। আর যারা এখনো বসতভিটায় আছেন তারা যুদ্ধ করছেন পানির সাথে। মেম্বারও আয়া দেখছে না, যদি এত ক্ষতি হয়েছে জানি। গরমের মধ্যে আমরা লাকি লাগবো, টিন লাগবো, এর বাদে আমরা পানি খাইতে পারি না। বিশুদ্ধ পানি নাই, টিউবওয়েল নিচে গাবানের তলে, এরপরে চুলা নাই রান্দা খাইবার, বাসা থাকতে পারি না। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা। 1.5 লাখ মানুষ পানিবন্দী। জেলা শহরের সাথে যোগাযোগের সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় 1 মাস ধরে বন্ধ স্বাভাবিক যান চলাচল। ট্রাক, ভ্যান কিংবা ট্রাক্টরে করে কয়েক গুণ বেশি ভাড়ায় যাতায়াত করছে মানুষ। 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়েও আমাদের প্রয়োজনের জন্য তাগিদে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাও জীবনের ঝুঁকি নিয়ে। রাস্তায় বড় বড় গর্ত হয়েছে, বৃষ্টি দিলেই পানি হয়, রাস্তা ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া তো রিস্ক, বড় গাড়ি নিয়ে হচ্ছে, ছোট গাড়ি তো আর চলেই না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আক্রান্ত মানুষের অভিযোগ, ত্রাণ দেয়া হচ্ছে মুখ দেখে। তবে জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।
আমরা সাইডে দেয় না, আমরা যদি গেছি মেম্বার সাহেব আমরা বাড়ি করে যান, যাওই না আমরা গেছো। সরকার থেকে বলা হচ্ছে যে সরকার থেকে যায় তো এগুলো আমরা করতে পারি না। বর্তমানে 700 পরিবার আমার আছে, তখন আমার কাছে আসলে আমি দিতাম, এখন আমার কাছে নাই, যাগুলো আসছিল তা আমি দিয়ে দিচ্ছি। পানিবন্দী থাকায় জুড়ি ও বড়লেখা উপজেলায় 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, বড়লেখা, মৌলভীবাজার। দর্শক, সিলেট বিভাগের দীর্ঘস্থায়ী বন্যা নিয়ে কথা বলতে আমাদের সিলেট ব্যুরোতে উপস্থিত আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার জেনারেল সেক্রেটারি আব্দুল করিম। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব আব্দুল করিম, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, সিলেট ও মৌলভীবাজারে যে এপ্রিল মাস থেকে প্রায় বন্যার যে শুরু হয়েছে তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে, তো এবছর বন্যার সময়কালটা কি একটু বেশি দীর্ঘ মনে করছেন, এবং এবার এত দীর্ঘ যে সময় ধরে যে বন্যা চলছে এর কারণটা আসলে কি? আসলে দীর্ঘ বলা যাবে না। প্রথমত এপ্রিলে যে বন্যা শুরু হয় সেটা হচ্ছে সুনামগঞ্জ অঞ্চল হয়ে টাঙ্গুয়ার হাওর বা ওই পাশটা এবং পরবর্তীতে হাকালুকি পর্যন্ত এটার ব্যাপ্তি ছিল। এবারের বন্যা সিলেট মৌলভীবাজার জেলাকে প্লাবিত করেছে। এর পূর্বে কিছু সময় হবিগঞ্জ অঞ্চলের বিভিন্ন হাওড়াঞ্চল বন্যা প্লাবিত ছিল। বিষয় হচ্ছে এই যে বন্যা যেটা হচ্ছে সেটা আমাদের সিলেট অঞ্চলের সমস্ত নদ নদীগুলোর হচ্ছে ভারত থেকে আসা উজানের নদীগুলো, যে মেঘালয়ের যে জৈন্তিয়া খাসিয়া হিলের যে পাহাড়, সেখান থেকেই মূলত এই নদী এবং বিভিন্ন ছোট ছোট ছড়া বা ঝিরির উৎপত্তি। সেখান থেকে আসা পানি সিলেট বিভাগের নদীগুলো প্রবাহিত হয়। এখন আমাদের এই যে সিলেট অঞ্চলের যে নদীগুলো, এই নদীগুলো খনন করা হচ্ছে না দীর্ঘদিন থেকে, যে কারণে এই পানি ধারণ করার ক্ষমতা নদীগুলোর নেই। আরেকটি বিষয় হচ্ছে যে উজানে অর্থাৎ মেঘালয় পাহাড়ে ব্যাপক হারে বৃক্ষ নিধন হচ্ছে, সেটা সেখানকার সংবাদপত্রে এসেছে। পাশাপাশি সেখানে চলছে কয়লা এবং পাথর উত্তোলন, যে কারণে এই পানির সাথে প্রচুর বালি এবং মাটি আসছে, যেগুলো আমাদের হাওড় সহ ছোট ছোট নদীগুলোকে এবং হাওড়ের সাথে যে সংযোগ যে বিভিন্ন ছোট খাল বা ছোট নদী আছে সবকিছুই ভরাট করে ফেলছে। এর প্রভাবে এই পানিটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে না, থেমে আছে পানি। আর তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে অপরিকল্পিতভাবে যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ আছে সেগুলোর একটা প্রভাব আছে। আমরা এটাই মনে করছি যে মূলত আমাদের নদীগুলোর অবস্থা খুবই খারাপ, নদীগুলোর তলদেশ ভরাট হয়ে আছে এবং নদী থেকে যেটা করা হয় বালি উত্তোলনের নামে, সেটা পরিকল্পিত কিছু না। বালি উত্তোলন করার কারণে নদীর পাড় ভেঙে নদীগুলো বিভিন্ন জায়গাতে ভরাট হয়। সুরমা নদীর উৎস মুখ ভরাট হয়ে আছে, সুরমা নদীর অনেক জায়গা ভরাট। এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জায়গাতে যে ছোট পাহাড় বা টিলা আছে এইগুলাও ধ্বংস করা হয়েছে, সেটারও একটা প্রভাব আছে। সেইগুলা ধ্বংসের কারণে সে টিলা বা পাহাড়ের মাটিগুলো আমাদের জলাধারগুলোকে পরিপূর্ণ করেছে এবং সিলেট অঞ্চলে যে বিশাল হাওর জলাশয় ছিল এর অনেকই এখন ভরাট হয়ে গেছে, অনেকেরই অস্তিত্ব নেই। জনাব আব্দুল করিম, এই পানিটা ধারণ করার ক্ষমতা নেই। জি জি, এই বন্যার কারণ সম্পর্কে তো আপনি আসলে বলছেন আসলে কি কি কারণে এই বন্যা হচ্ছে, কিন্তু এই কারণগুলো নিরসনে আসলে সংকট নিরসনে আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কি ধরনের পদক্ষেপ নেওয়া আসলে জরুরি? আসলে এই পরিস্থিতিটা একদিনের না, এটা দীর্ঘদিনের আমাদের অন্যায়ের কারণে এই অবস্থার আজকে সৃষ্টি হয়েছে। এটা এই মুহূর্তেই চাইলে সরকার করতে পারবে বলে আর আমরা মনে করি না, কারণ এমন অবস্থা তৈরি হয়েছে সিলেটের সমস্ত নদীগুলোকে খনন করা প্রয়োজন। এক একটা হাওরের সাথে যে কানেক্টিভিটি তৈরি আছে, যে অন্যান্য ছোট নদীর একটা হাওরে যখন পানি আসে সেটা অন্য হাওরে চলে যায়, সেই যে সংযোগ খাল নদী এগুলা ভরাট হয়ে আছে। এখন এই স্বাভাবিক পরিস্থিতি আনতে হলে এগুলা আবার খননের উদ্যোগ নিতে হবে এবং আমাদের এই অঞ্চলের পাহাড় টিলা কাটা বন্ধ করতে হবে, কারণ পাহাড় টিলা কাটার কারণেই এই নদীগুলো ভরাট হয়েছে, হাওরগুলো ভরাট হয়েছে। তো আমি মনে করি যে এখনকার অবস্থা হচ্ছে আগামী দিনে যেন আর নতুন করে ভরাট না হয় এবং নদী এবং ছড়া খাল এগুলোকে উদ্ধার করতে হবে, এগুলার তলদেশকে খনন করে নদীর স্বাভাবিক প্রবাহ যেন থাকে সেটার ব্যবস্থা করতে হবে। জনাব আব্দুল করিম, আপনাকে ধন্যবাদ।
দর্শক, সিলেট বিভাগে যে দীর্ঘস্থায়ী বন্যা চলছে তার কারণ এবং প্রতিকার নিয়ে আসলে কি করা যেতে পারে সে বিষয়ে কথা বলতে সিলেট ব্যুরো থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার জেনারেল সেক্রেটারি জনাব আব্দুল করিম। এদিকে কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চকরিয়া উপজেলার পাশাপাশি নতুন করে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে রামু উপজেলার 11টি ইউনিয়ন। এতে চকরিয়া ও রামু উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত দুদিনে পাহাড় ধস ও বানের পানিতে ভেসে মারা গেছে 6 জন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে কেবলই থই থই পানি, ডুবে আছে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বাঁকখালী নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন। পানিতে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। এতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অনেকে মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। খাবার ওটা আমরা ম্যানেজ করতে পারতেছি না, যার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে এখন খাওয়া দাওয়া রান্না করতে পারি না, খাইতে পারি না। ধান চাউল যা ছিল সব পানির নিচে চলে গেছে, আর গরু ছাগল নিয়ে আমরা রাস্তার উপরে চলে আসছি। পানি বেশি হয়েছে তো মানে খাওয়া দাওয়া অসুবিধা হয়েছে, আমরা বাচ্চার দিকে ওই বাড়ি উঁচু জায়গা যাইছে। বন্যায় রামু উপজেলার 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ থেকে সামান্য শুকনো খাবার সরবরাহ করেছি। যে সমস্ত লোকগুলা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র সাহায্য করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন পানিবন্দী অনেককেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে সমস্ত মানুষজন আশ্রয় কেন্দ্রে গেছে কিংবা যে সমস্ত গৃহপালিত পশু পাখিগুলো নিয়ে গেছে, গরু ছাগল হাঁস মুরগি, সেগুলো আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়নের মধ্যে 35টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যা কবলিত। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5000-এর বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। 1995 সালের মাস্টার প্ল্যানেই তুলে ধরা হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তির সব ধরনের উপায়। সে সময় মাত্র 89 কোটি টাকা খরচেই পুরো নগর অসহনীয় জলাবদ্ধতা থেকে মুক্তি পেত। কিন্তু রহস্যজনক কারণে গত 18 বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণয়ন করা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন তো দূরে থাকুক, গ্রহণই করেনি বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। নগর বিশেষজ্ঞদের মতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা সমস্যা নিরসনে 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করে। 1999 সালে এটি সরকারি গেজেট আকারে প্রকাশ হয়। কিন্তু 20 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যানের 18 বছর পেরিয়ে গেল, তার সামান্যতম অংশ বাস্তবায়ন হয়নি। আর এজন্য সিটি কর্পোরেশনকে দোষারোপ করছেন মাস্টার প্ল্যান প্রণয়নকারী সংস্থা সিডিএ। মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে সিডিএ, কথা সত্যি, কিন্তু সেটা বাস্তবায়নের কথা ছিল সিটি কর্পোরেশন। এই বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অন্য কোনো কারণে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে এই কাজটি করা সম্ভব হচ্ছে না। আমলাতান্ত্রিক কারণের মধ্যে একটি হচ্ছে ভূমি অধিগ্রহণের যেখানে প্রয়োজন হয়, ভূমি অধিগ্রহণের সমুদয় অর্থ যদি একসাথে জেলা প্রশাসনে জমা না হয় তাহলে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করেন না। আবার অর্থ মন্ত্রণালয় সমুদ্র টাকা একসাথে দেনও না। মাত্র 89 কোটি টাকা খরচে শুধু চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যার সমাধান নয়, পুরো নগরীর রূপরেখা ছিল এই মাস্টার প্ল্যানে। অথচ এখন শুধু খাল খননে খরচ পড়ছে 900 কোটি টাকার বেশি। প্রথম 5 বছরে কি কাজটা হবে, পরের 5 বছরে কি কাজটা হবে এবং সেই কাজে কত টাকা লাগতে পারে সেগুলি সব আলাদা আলাদা করে তারা ডিটেইলস দিয়েছিল। এলোপাতারি ইচ্ছা মতো কাজটা হচ্ছে। খালের অ্যালাইনমেন্ট ঠিক ছিল, তারপরে সেখানে মানে সেডিমেন্টেশনটা কম ছিল, ময়লা আবর্জনা জমে খাল নষ্ট হয়ে যাওয়ার এই সমস্যাটা ছিল না। এখন এই সব সমস্যাগুলো এখন সমাধান করতে হবে। আর মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার দায় পূর্ববর্তী মেয়রদের উপর চাপালেন 2 বছর ধরে মেয়রের দায়িত্বে থাকা আজমও নাসির উদ্দিন। যারা এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করার যে সমস্ত কর্তৃপক্ষ বা যাদের দায়িত্ব ছিল ওনারা কেন করেন না, এই কথার জবাবটা ওনারা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা অবশ্যই প্রয়োজন ছিল। 60 বর্গ মাইলের এই নগরীর উন্নয়নে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসার মতো অন্তত 32টি সরকারি বেসরকারি সংস্থা কাজ করলেও তাদের মধ্যে কোনো রকম সমন্বয় নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। কুমিল্লায় পুলিশ সদস্যের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বেঁচে গেছেন বাসের 25 যাত্রী।
50,000 টাকা পুরস্কারের ঘোষণা ডিআইজির। গুলশানে হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজ সহ 4 জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল ভারতের মোস্ট ওয়ান্টেড এবং খাসড়াগড় বিস্ফোরণের অন্যতম আসামি বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। তিনি জানান 2006 সালে সে ভারতে পালিয়ে যায় এবং পরবর্তীতে 90 জেএমবিতে যোগদান করে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান 90 জেএমবির মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ওরফে হাতকাটা মাহফুজ ওরফে সোহেল মাহফুজ গুলশান হামলার মূল পরিকল্পনাকারীর অন্যতম। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পুষ্কুনি এলাকার একটি আমবাগান থেকে 3 সহযোগী সহ সোহেল মাহফুজকে গ্রেফতারের পর ঢাকায় এনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আব্দুস সবুর ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, আপনারা জানেন যে সে 90 জেএমবির মজলিসে শুরা সদস্য। তো সে ইতোপূর্বেও অর্থাৎ 90 জেএমবি গঠিত হওয়ার আগে থেকেই জেএমবির প্রতিষ্ঠাকাল থেকেই সে জেএমবির সাথে জড়িত ছিল। হোলি আর্টিজান অ্যাটাকের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2014 সালে ভারতের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি সোহেল মাহফুজ। তাকে গ্রেফতারে ভারত সরকার 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। মনিরুল ইসলাম বলেন, এর আগে 2004 সালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের সঙ্গেও মাহফুজ কাজ করেছে। ভারতে অবস্থানকালে সে ওখানেও এই জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সে ওখানে মোস্ট ওয়ান্টেড এবং 2014 সালে খাগড়াগড়ের যে ব্লাস্ট হয় বর্ধমানে সেই মামলারও সে একজন আসামি এবং সে এখন মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্ডিয়ান পুলিশ তার বিরুদ্ধে 10 লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে। এদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি জানিয়েছেন হোলি আর্টিজান হামলার পরিকল্পনায় সম্পৃক্ত যে 3 জঙ্গিকে পুলিশ খুঁজছে সোহেল মাহফুজ তাদেরই একজন। এছাড়া গ্রেফতার সবাই আইটি বিশেষজ্ঞ। তিনি বলেন, সোহেল 90 জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার। সে ছাড়া গ্রেফতার অন্য 3 জন হলো হাফিজ, জুয়েল ও জামাল। তাকে আমরা এমনভাবে গঠন করে রেখেছিলাম যে সে আমাদের থেকে বাইরে যাওয়ার তার কোনো স্কোপ ছিল না। হোলি আর্টিজানের যে ঘটনা ঘটে তার পরিকল্পনাকারী হিসেবে সে জড়িত ছিল। এই গ্রুপটা বিভিন্ন ধরনের এই যে জঙ্গিদের যে বিভিন্ন রকমের যে সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট তারা দিয়ে থাকে। আমার গোদাগাড়ি প্লাস তানোর এই যে দুটো অপারেশনের যাদেরকে আমরা ধরেছি বা যেগুলো পেয়েছি সবই এর টিমের লোক। আটক সোহেলকে রোববার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারার বামুনপাড়া জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার 3 নারী জঙ্গি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুদুজ্জামানের আদালতে তারা 164 ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে সকালে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়। গত শনিবার কুষ্টিয়ার ভেড়ামারার বামুনপাড়ায় জঙ্গি আস্তানায় অপারেশন টেরিড পাঞ্চ চালিয়ে সুইসাইড ভেস্ট, পিস্তল ও বিস্ফোরক সহ 3 নারীকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে তাদের জবানবন্দির ভিত্তিতে সকাল থেকে অভিযান শুরু করেছে পুলিশ। দেশে রেমিটেন্স পাঠাতে আগামী মাস থেকে চার্জ কমাতে যাচ্ছে সরকার। এতে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে কথা বলেন মন্ত্রী। তিনি আরো জানান, বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে জমির মূল্য নির্ধারণের পরিকল্পনা রয়েছে সরকারের। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে তারা নাকি বেশ ফিজ দিতে হয়। তো ফিজ আমরা কমায় দেব, এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে। একটা সামান্য একটা নমিনাল ফি হবে যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। পাচার সারা দুনিয়াতেই হয় এবং রেটস অফ গ্রোথ ভেরি করে। আমাদের এখানে একটু বেশি হয়েছে এবং তার কিছুটা কারণ আমরাও তার জন্য দায়ী। নির্বাচন ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় আলোচনার মাধ্যমে সরকার গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা করেন তিনি। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, পৃথিবীর ইতিহাসে নাই। এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের চরিত্র এটা, জোর করে যতদিন থাকার চেষ্টা করবে। আমাদের পথ একটাই, হচ্ছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এই যে অপশক্তি, যারা আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, যারা আমার সমস্ত ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে, তাদেরকে পরাজিত করতে হবে। আবারও বন্যা পরিস্থিতির খবর। উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের মাত্রা বেড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ।
হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। ব্রহ্মপুত্র নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। মানুষের বাড়িঘর, আবাদি জমি কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ভাঙনের কবল থেকে। ফলে দীর্ঘ হচ্ছে নদী ভাঙ্গা অসহায় মানুষের তালিকা। আমাদের ওই নদী ভাঙাটা রোধ চাই, না তো আমাদের বাজারের ভিতরে বাড়ি কিচ্ছু নেই। এখন যে আমরা গরু ছাগল পারবো সে জায়গা জন্য আমার ঘরে নাই, অত সম্ভব সব শেষ হয়ে গেল। এখন কোন জায়গায় যায় কোন দিয়ে আশ্রয় নেই। ব্রহ্মপুত্র নদের থাবা থেকে জনপদগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে জরুরি প্রতিরক্ষার কাজ শুরু করলেও অসময়ের এই পদক্ষেপকে অনেকটা তামাশা বলেই মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যে সময় কাজটা করলে আমাদের জনগণ উপকৃত হবে, আমরা উপকৃত হব, ঠিক সেই সময়ে পানি উন্নয়ন বোর্ড তাদের পদক্ষেপটা নেন না। ভাঙন ঠেকানোর কাজ বর্ষা মৌসুমে করা সম্ভব নয় বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। অবশ্য নদী ভাঙন প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। প্রজেক্ট কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে কাজ শুরু হয় এবং ওইটা জুন মাসে যে আর কি মোটামুটি শেষ হয়। আর ফ্লাড ফাইটিংটা কিন্তু আলাদা, যে কারণে আসলে এটা বর্ষাকালেই করার, অন্য সময় এটা করার কোনো সুযোগ। বন্যার বাদ আমরা চেষ্টা করব যাতে ভেঙে ঠেঙে কোনো পানি ভিতর এলাকায় না ঢুকে। এই এলাকাটাকে ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করার জন্য আমরা এই জরুরি ভিত্তিতে 275 কোটি টাকা ছিল, সেটা আবার 300 কোটি টাকা একনেক থেকে পাস করেছেন। গভর্নমেন্ট বসে নাই তো, গভর্নমেন্ট কাজ করছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর থেকে সাগাটা উপজেলার গোবিন্দপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ডান তীরে 70 কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ। তার মধ্যে 7টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আর পানি উন্নয়ন বোর্ড 5টি পয়েন্টে জরুরি প্রতিরক্ষার কাজ শুরু করেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময়ে আরো থাকছে। ময়মনসিংহ সদরে অযত্ন অবহেলায় 6 বছর ধরে শেকলবন্দি রয়েছে এক মানসিক প্রতিবন্ধী কিশোরী। সহায়তা সহ উন্নত চিকিৎসার আশ্বাস জেলা প্রশাসকের। সরকার এলপিজির ব্যবহার বাড়াতে চাইলেও প্রতি বছরই কমছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এলপিজি সরবরাহ। আর তাই বাজারে বিপিসির এলপি সিলিন্ডার অনেকটাই দুর্লভ হয়ে পড়েছে। সরকারিভাবে এলপিজি সরবরাহ দিন দিন কমে যাওয়ায় বিপিসি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে শুধু এলপিজির দিকে ঠেলে দিলেই চলবে না, একই সঙ্গে বাড়াতে হবে বিপিসির সরবরাহ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে প্রতি বছর এলপিজি সরবরাহ হচ্ছে 4 লাখ মেট্রিক টনের মতো, কিন্তু এ খাতে সরকারি প্রতিষ্ঠান বিপিসির সরবরাহ পরিমাণ মাত্র 15 থেকে 16 হাজার মেট্রিক টন। আর এ কারণে বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডারের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার। এছাড়া বিপিসির সিলিন্ডারের মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে জানান খুচরা পরিবেশকরা। বিপিসির এলপিজিটা কিছু লোকে পায়, আর সিলিন্ডারের গুণগত মানও খুব ভালো না। আমাদের কাছে কেউ আসেও না, নামে মাত্র আছে, কিন্তু কার্যক্রমে নেই। মার্কেটে গিয়ে আসলে সরকারি যে সিলিন্ডারটা আছে ওইটা পায় না, ফলে আমাদেরকে বেসরকারি কোম্পানির যে সিলিন্ডারগুলো আছে ওগুলো কিনতে হয়। সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও প্রতি বছরই কমছে বিপিসির সরবরাহ। 2012-13 অর্থ বছরেই বিপিসির এলপিজি সরবরাহ ছিল 19,671 মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম 11 মাসে বিক্রির পরিমাণ নেমে আসে 15,000 মেট্রিক টনে। আর এর আগের অর্থ বছরে সরবরাহ ছিল 16,050 মেট্রিক টন। প্রতি বছরই বিপিসির এলপিজি সরবরাহের পরিমাণ কমায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজি সরবরাহ বাড়ানোর বিষয়ে তদারকি করবে মন্ত্রণালয়। কতগুলো অপরচুনিটি তৈরি হয়েছিল জয়েন্ট ভেঞ্চার করার জন্য, প্রধানমন্ত্রী সেটা অনুমোদনও করে দিয়েছেন, কিন্তু বারবার বিপিসিকে বলা সত্ত্বেও বিপিসি নিরুৎসাহিত করছে। তো এই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা মন্ত্রণালয় থেকে এটা টেক ওভার করব। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এলপিজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিপিসির সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের স্বার্থে বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি মালিকানায় এলপি গ্যাস বাজারে সরবরাহ নিশ্চিত করাও যাচ্ছে না। বাজারে যদি কম্পিটিশন রাখতে হয় তাহলে ওই টিসিবির মতো পণ্য সরকার সরবরাহ করে এবং বাজার মূল্য নিয়ন্ত্রণ করে, এলপিজির ক্ষেত্রেও সরকারকে সেটা করতে হবে। একই সঙ্গে বিপিসির কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
বিয়ের প্রস্তাবে রাজি না হয় ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। বিকেলে শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা হয়। আহত শিক্ষার্থী জানান, ব্রাহ্মণবাড়িয়া চিনাইর বঙ্গবন্ধু অনার্স কলেজের সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীরের সাথে প্রেমের সম্পর্ক ছিল সোনিয়া আক্তারের। পরে তানভীর বিবাহিত জানতে পেরে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে সোনিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আজ বিকেলে সোনিয়ার ওপর হামলা করে তানভীর। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তানভীর। এ ঘটনায় গুরুতর আহত সোনিয়াকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমি শুধু দেখছি যে ওরে ছুরি দিয়ে কুবাইতেছে, তারপরে আমি ওর কান্না শুনে ভিতরে গেছি, গিয়ে ও পড়ে গেছে আর ছেলেটা দৌড়ায় চলে গেছে। আমি ওর অনেক বোঝাইছি, বোঝানোর পরও আমার কথা শুনে নাই। পরে কান্নাকাটি করতেছে, আমি কথাগুলি রেকর্ড করে ওর ফ্যামিলিরে জানাইছি। ওর ফ্যামিলির কাছে আমি রেকর্ড দেওয়া তো এরকম করছে। বাম হাতে বেশ কিছু ইনজুরি আছে, যেটা তার মাসেল এবং আন্ডারলাইং যে বোনস আছে ওইটাও ইনজুর্ড হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং তার ফেসও ইনজুরি আছে। অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাভারে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে প্রধান আসামি লিটন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ধর্ষণের ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সকালে গ্রেফতার দুজনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। নির্যাতিতদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে তাদের সাভারে আসতে বলে লিটন মণ্ডল। সাভারে বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর তাদের নানা কথা বলে লিজেন্ড স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে নিয়ে যায় লিটন। পরে সেখানে দুইজনকে আটক রেখে দুই নিরাপত্তা কর্মী মোকাররম ও মিজানুর রহমান সহ 3 জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী স্কুলটি ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণীকে উদ্ধার করে এবং দুই নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করে। তবে পালিয়ে যায় লিটন। এ ঘটনায় নির্যাতিতাদের একজন বাদী হয়ে সাভার মডেল থানায় লিটনকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে মামলা করেছেন। ফোন আলাপের মাধ্যমে তারা গত শুক্রবার রাত্রে সাভার স্ট্যান্ডে আসে এবং তারপর তাদের এরা লিজেন্ড স্কুল অ্যান্ড কলেজে নিয়ে যায়। সেখানে দুটি কক্ষে রাতভর তাদের 3 জনে পালাক্রমে রেপ করে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। এদিকে মৌলভীবাজারে চিকিৎসার নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কবিরাজি চিকিৎসার নামে কৌশলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত বুধবার চিকিৎসার কথা বলে নির্জন স্থানে যেতে বলে স্থানীয় এক কবিরাজ। পরে শিশুটিকে নিয়ে তার মামা কবিরাজের কাছে যায়। সেখানে মামাকে নেশা জাতীয় পানীয় পান করিয়ে গাছের সাথে বেঁধে ভাগ্নিকে ধর্ষণ করে পালিয়ে যায় কবিরাজ। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমানে আমাদের গাইনি বিভাগে আমাদের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। তার বিশেষজ্ঞদের যে আমাদের যে বোর্ড, সেই বোর্ডের চিকিৎসাধীন পরীক্ষাধীন অবস্থায় আছে এবং তার যে কেমিক্যাল যে রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়ার পর আমরা তার বিষয়ে ফাইনাল কমেন্ট করতে পারব। তুচ্ছ ঘটনার জেরে খুলনায় সুমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে স্থানীয় সেলিম শেখের স্ত্রীকে আপত্তিকর SMS পাঠানোকে কেন্দ্র করে সুমনের সাথে সেলিমের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেলিম শেখ সহ আরো কয়েকজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের ভাই ইমন। এক নম্বর আসামি যাকে করছে সেলিম, মোহাম্মদ সেলিম শেখ, সে বলছে তার ওয়াইফকে নাকি সে একটা SMS দিচ্ছে। এই কেন SMS আমার ওয়াইফকে দিবে, এই নিয়ে তারা 8-10 জন ছিল। তর্কাতর্কি এক পর্যায়ে তাকে ধারালো দা বা সাফাতি জাতীয় জিনিস দিয়ে কোপাইছে। আমরা এদের নামেও ক্রাইম অ্যাকিউজ যে 3 জন, তাদেরকে ধরতে সমর্থ হয়েছি।
কক্সবাজারে গুলি করে মোটরসাইকেল ছিনতাই ও 2 ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে রামু উপজেলার ঈদগড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেলে করে বান্দরবানের দিকে যাচ্ছিলেন জসিমউদ্দিন, নুরুল আমিন ও সাদ্দাম হোসেন নামে 3 ব্যক্তি। ঈদগড়ের ব্যাংডেবা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গুলি করে তাদের গতিরোধ করে। এ সময় জসিমউদ্দিন পালিয়ে এলেও মোটরসাইকেল সহ নুরুল আমিন ও সাদ্দাম হোসেনকে অপহরণ করে তারা। খবর পেয়ে তাদের উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। মানিকগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 8 জন। দুপুরে সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক সবজি ব্যবসায়ী নিহত হন। আহত 8 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অবৈধ সবজি আড়তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নরসিংদীতে নিজ বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শহরের মন্দকান্দা পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, সকালে 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রীতমকে স্কুলে পাঠিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান গৃহকর্তা প্রদীপ ভৌমিক। স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে মা দীপ্তি রানীর রক্তাক্ত মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে প্রীতম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, বাসায় একা পেয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। নাটোরে বিপুল পরিমাণ চামড়া সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় 2 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, সকালে গাজীপুরের কোনাবাড়িতে 1369 পিস চামড়া সহ একটি ট্রাক লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চামড়ার মালিক নূর উদ্দিন রাজধানীর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে চামড়া ভর্তি ট্রাক সহ 2 যুবককে নাটোরের চামড়াপট্টি থেকে আটক করে পুলিশ। একটি ট্রাক চামড়া সহ ছিনতাই হয় এবং উক্ত চামড়া সহ ট্রাকটি নাটোর থানাধীন চামড়াপট্টিতে আনলোড হচ্ছে। এই ঘটনায় আমি দ্রুত চামড়াপট্টিতে এসে চামড়া সহ ট্রাকটি আটক করি এবং সেই চামড়া সহিত 2 জন ছিনতাইকারীকেও আটক করা হয়। ময়মনসিংহ সদরের ফদিয়ার চরে অযত্ন, অবহেলা আর চিকিৎসার অভাবে গত প্রায় 6 বছর ধরে শেকলবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এক মানসিক প্রতিবন্ধী কিশোরী। হতদরিদ্র দিনমজুর পিতার অভাব অনটনের সংসারে ছোট্ট জরাজীর্ণ রান্নাঘরে শেকলে বাধা পড়েছে ওই কিশোরীর স্বপ্ন। এদিকে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও ওই কিশোরী বা তার পরিবার পায়নি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সহায়তা। তবে জেলা প্রশাসক জানালেন, ওই কিশোরীকে সরকারিভাবে সব ধরনের সহায়তা সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। হারুনুর রশিদের তথ্য, সাইম আকন্দের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার ফদিয়ারচর গ্রামের হারুন মিয়ার মানসিক প্রতিবন্ধী মেয়ে মানিকজান। 5 বছর বয়সে মা মারা গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। বাবা দ্বিতীয় বিয়ে করার পর দিন দিনই বাড়তে থাকে তার পাগলামির মাত্রা। এক পর্যায়ে তার ঠাঁই হয় বাঁশঝাড়ের নিচে জরাজীর্ণ রান্নাঘরে। পায়ে শিকল দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয় তাকে। অযত্ন, অবহেলায় চরম মানবেতর জীবনযাপন করছে ওই কিশোরী। পায়ে শিকল বাঁধায় খুব কষ্ট হয় বলে জানায় সে। কষ্ট লাগে, বাইরে যেতে মনছে, ঘুরতে মনছে। ছেড়ে দিলে আরে মারবো তারে মারবো, আর বাই থাকতো না। ওই তারই বেঁচে আছে, একদিন দিতে পারে তার রান লাগে। এই গানটা এখন শিকল বাঁধা দেওয়া লাগে। আমার সঙ্গে আছে কোলায় না, পাগল রে সেবা করবা, আমি কামে করে বাস করতে পারবো। তুই কিছু চেষ্টা করছিলাম, ওই ডাক্তার কবিরাজ। আমরা যেটুক পারছি অতটুকুই করছি। ওহানা মনে করেন পয়সা করির জন্য না এই সমস্যা। এদিকে ওই কিশোরী বা তার পরিবার সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোনো চিকিৎসাপত্র হইতেছে না, কারণ বাবার আর্থিক সামর্থ্য নাই। মেয়েটার কোনো শান্তি নাই, মেয়েটার কোনো চিকিৎসা পাইতেছে না। আমরা সরকারের কাছে একটা দাবি যে চিকিৎসার জন্য। মেম্বার চেয়ারম্যান এটাই হইলো, একটা কাঠ পরিমাণ কিছু দিছে না। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে তার এত অবশ্যই করণীয় থাকবে, আমরা অবশ্যই করব। আর পাশাপাশি সরকার এবং বিত্তশালী ব্যক্তিবর্গ যারা আছেন এলাকার, তাদের যদি একটা সুদৃষ্টি স্বদেশী থাকে তা অবশ্যই
এই মেয়েটা তারে ফিরে পাবে। জেলা প্রশাসক জানালেন, ওই কিশোরীকে সরকারিভাবে সব ধরনের সহায়তা সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রতিবন্ধী ভাতা যেটি পাওয়ার কথা তার ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশিভাবে আমরা দেখেছি তার চিকিৎসারও প্রয়োজন। চিকিৎসা যাতে বিনামূল্যে এবং নির্বিঘ্নে হতে পারে সে ব্যবস্থাটিও আমরা করব। এদিকে বছরের পর বছর খেয়ে না খেয়ে এবং অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে থাকতে ওই কিশোরীর শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কুমিল্লার দাউদকান্দিতে কনস্টেবলের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বেঁচে গেছেন যাত্রীবাহী বাসের 25 জন যাত্রী। সাহসিকতার পুরস্কার হিসেবে পুলিশ সদস্য পারভেজকে ডিআইজির পক্ষ থেকে 50,000 টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যাত্রীবাহী বাসটি যখন ডোবায় পড়ে যায় তখন পাড়ে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন অনেকেই, কিন্তু কেউই এগিয়ে আসছিলেন না যাত্রীদের উদ্ধারে। হঠাৎই ডোবার দিকে ছুটে যান পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া। জীবন বাজি রেখে উদ্ধার করেন 25 যাত্রীকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় বুদ্ধিমত্তা আর সাহসিকতার সাথে সবাইকে উদ্ধার করে আনেন পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া। বাসটা ডুবতেছিল, তখন আমি ওই লোকজনকে বলতে সবাই চলেন না, সবাই একসাথে উদ্ধার করে তাদেরকে আমরা বের করি। তখন ওই বাচ্চারা উদ্ধার করলাম। উদ্ধার করার পরে আরো একটা বয়স্ক লোক, তাকে টাইনে বের করলাম, সে চলে গেল। তখন দেখি ভিতরে আরো লোক গ্লাসের মধ্যে হাত দিয়ে করতেছে। তখন আমার হাতে শক্ত একটা ইটা বা কি একটা লাঠি ছিল, ওটাতে সবগুলা গ্লাস ভাঙছি। ও উপর থেকে গামছা ধরে রাখছে। তখন আমি ওই বাসের দিয়ে ডুবতেছি। আসলে চিন্তা করি না আসলে নিজের কি হবে সেটা আমি চিন্তা করিনি। তখন চিন্তা করছি আর কোনো লোক আছে কিনা, কোনো বাচ্চার সঙ্গে কোনো মারা গেছে কিনা। তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন হাইওয়ে পুলিশ বিভাগ। ওখানে উপস্থিত প্রায় হাজার খানেক লোক এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে। তার এই ভালো কাজটা সবাই প্রত্যক্ষ করার কারণে এটা কিন্তু প্রচারিত হয়েছে। তার এই কর্মকাণ্ডের কথা শুনে আমি তাকে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করি। আমাদের হাইওয়ে পুলিশের ডিআইজি স্যার তার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে। 2016 সালে পুলিশের চাকরিতে যোগ দেন পারভেজ মিয়া। বর্তমানে তিনি দাউদকান্দি হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। সময় সংবাদ, কুমিল্লা। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মের অনুসারীরা উদযাপন করল আষাঢ়ী পূর্ণিমা। বান্দরবান শহরের উজানিপাড়া, বালাঘাটা, কালাঘাটা বৌদ্ধবিহারে চলছে ধর্মীয় নানা আয়োজন। সকাল থেকে বিহারগুলোতে প্রার্থনা করছেন বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়া ভিক্ষুদের পিণ্ডদান ও শিল গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে যমুনার পানি বিপদসীমার উপরে। বগুড়া ও জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। মৌলভীবাজারের পানি কিছুটা কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা। ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 18 বছরেও বাস্তবায়ন হয়নি মাস্টার প্ল্যান। পরস্পরকে দুষছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। দায় এড়ানোর চেষ্টা মেয়রের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ সহ 90 জেএমবির 4 সদস্য গ্রেফতার। নেওয়া হয়েছে ডিবিতে। এবং দিন দিনই কমছে বিপিসির এলপি গ্যাস সরবরাহ। কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।